আসসালামু আলাইকুম সুইট লার্নার্স। আজকে আমরা আমাদের পাঠ্য বইয়ের অর্থাৎ ক্লাস 10-এর যেই পাঠ্য বইটি রয়েছে সেই পাঠ্য বইয়ের 23 নম্বর পৃষ্ঠার যে 8 নম্বর অঙ্কটি রয়েছে সে অঙ্কটি যেই হিসাব সমীকরণ বা বিবরণী ছকটার যেই ম্যাথটা রয়েছে ওইটা আমরা করার চেষ্টা করব। দেখুন, ওই ম্যাথটা করার আগে আমি কিছু কাজ করে নিয়েছি, যেটি হচ্ছে ওই অঙ্কটিতে কয়টি সম্পদ রয়েছে এবং কয়টি দায় রয়েছে। অবশ্যই আমি যেই প্রতিটি লেনদেনেরটাই করেছি, কিন্তু যেই সম্পদগুলো বারবার রিপিট করেছে ওইগুলো লিখিনি, ওইগুলো শুধু আমি একবারই লিখেছি। যেমন সম্পদের ঘরে আমরা পেয়েছি দুটি, একটি হচ্ছে নগদ এবং অন্যটি হচ্ছে কি যন্ত্রপাতি। তবে দায়ের ঘরে কিছু না পেলেও আমরা ওখানে প্রদেয় হিসাব বা পাওনাদার লিখে রাখতে পারি। যেমন নগদ বেশ কয়েকবার ছিল, আমি বারবার না লিখে শুধু একবার লিখেছি। এই ধরনের কিছু কাজ আমি আগে থেকেই দেখে দেখে করে রেখেছিলাম। চলুন এবার করে নেওয়া যাক আমাদের যেই এই অঙ্কটার যেই বিবরণী বা টেবুলার ছকটি রয়েছে সেই ছকটি। আমি আমাদের যে বিবরণী ছকটি রয়েছে সেই ছকটি কেটে ফেলেছি। এখন হচ্ছে আমরা অঙ্কটিতে কিভাবে এই হিসাব সমীকরণের বিবরণী ছকগুলোতে অ্যামাউন্টগুলো বসাতে হয় এবং কিভাবে প্রভাবিত করে সেইগুলো এখন আমরা করব। চলুন দেখা যাক। প্রথম লেনদেনটি রয়েছে জনাব জহির জানুয়ারির 1 তারিখে কিছু টাকা মূলধন হিসেবে আনয়ন করেন, যা হচ্ছে 5 লক্ষ টাকা। এখন মালিক যাই দিবে তা হচ্ছে কি মূলধন। ব্যবসাটা আগে জানুয়ারির 1 তারিখের আগে ছিল না, অর্থাৎ এই যেহেতু ছিল না তার ব্যালেন্সও কি জিরো ছিল। অর্থাৎ এখন যখন মালিক মূলধন দিবে 5 লক্ষ টাকা, তখন মালিকের যে অধিকারটুকু রয়েছে 5 লক্ষ টাকার অধিকার বেড়ে যাবে। এবং ব্যবসায় আগে নগদ নামক কোনো সম্পদ ছিল না, এখন যেহেতু 5 লক্ষ টাকা মালিক দিয়েছে, এখন 5 লক্ষ টাকা তার নগদ অ্যামাউন্ট বা নগদ যে সম্পদটুকু রয়েছে তা বেড়ে গেল। চলুন আমরা বাড়িয়ে দেখাই। দেখুন, আমরা লিখে ফেলেছি নগদ মালিক যখন মূলধন দিয়েছে 5 লক্ষ টাকা নগদ সম্পদের ঘরে বেড়ে গেছে, এবং মালিক যে 5 লক্ষ টাকা দিয়েছে এতে মালিকের অধিকার বৃদ্ধি হয়, যা হচ্ছে 5 লক্ষ টাকার অধিকার। এখন আমি এখানে একটি মন্তব্যের ঘর রেখেছি, যদি মালিকানার সত্ত্বের ঘরে যে কোনো অ্যামাউন্ট বা প্রভাবগুলো আসে ওই প্রভাবের হিসাবগুলোকে লিখে রাখার জন্য। যেমন 5 লক্ষ টাকা মূলধন হিসেবে যেহেতু আনয়ন করা হয়েছে, তাহলে এখানে আমি লিখে দিব যে মূলধন। চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী লেনদেনটি। পরবর্তী লেনদেনটি হচ্ছে জানুয়ারির 16 তারিখে, যা হচ্ছে প্রতিষ্ঠানে ব্যবহার করার জন্য একটি যন্ত্রপাতি ক্রয় করে, যার মূল্য হচ্ছে 65,000 টাকা। এখন ব্যবসা আগে যন্ত্রপাতি ছিল না, অর্থাৎ যন্ত্রপাতির ব্যালেন্স ছিল জিরো, কোনো কিছু ছিল না, অর্থাৎ খালিই ছিল। এখন যেহেতু ব্যবসায় যন্ত্রপাতি নিয়ে আসা হয়েছে 65,000 টাকা মূল্যের, তাহলে কি যন্ত্রপাতির ঘরে অ্যামাউন্টটা বাড়বে। যেমন যেহেতু ব্যবসাটির 16 তারিখের আগে কোনো যন্ত্রপাতি ছিল না, এর মানে যন্ত্রপাতির অ্যামাউন্ট জিরো ছিল। আর এখন যেহেতু যন্ত্রপাতি কেনা হয়েছে, অর্থাৎ ব্যবসায় এখন কিছু যন্ত্রপাতি আছে, আর এর উদ্বৃত্ত হচ্ছে কি 65,000 টাকা। তো যেহেতু ছিল না এখন বাড়বে 65,000 টাকা। আর এটি যেহেতু আমাদেরকে বলে দেয় নেই যে ধারে নাকি নগদ, তাহলে আমরা ধরে নিব যে এই সকল লেনদেনগুলো ধারে হয়ে থাকে, নগদে হয়ে থাকে। তাহলে নগদে যেহেতু হয়েছে, তাহলে যখন কেনা হয়েছিল তখন যন্ত্রপাতির পরিমাণ বাড়ছে এবং এই টাকাটা পরিশোধ করা হয়েছে নগদ টাকা দ্বারা। তাহলে আমরা নগদের ঘরেও কিছু টাকা কমিয়ে দেখাতে হবে, কারণ যখন আমরা কোনো কিছু ক্রয় করি নগদ দিয়ে ক্রয় করি তখন আমাদের নগদ টাকা কমে যায়। অর্থাৎ এখানে যেহেতু যন্ত্রপাতি 65,000 টাকা ক্রয় করা হয়েছে, এই জন্য হচ্ছে কি 65,000 টাকা কমে যাবে।
চলুন এবার জেনে নেওয়া যাক জানুয়ারির 21 তারিখে একটি লেনদেন ঘটেছিল, যা হচ্ছে গাড়ি মেরামত আয় করা হয় 80,000 টাকা। যেহেতু এটার ক্ষেত্রেও কোনো ব্যক্তি অথবা বাকি বা ধারের কথা কিছু উল্লেখ করে নাই, তাহলে আমরা ধরে নিব যে এই লেনদেনটি নগদে সংগঠিত হয়েছে। আর যেহেতু আমাদের এটি একটু ওয়ার্কশপ ব্যবসা, অর্থাৎ সেবা প্রদানকারী ব্যবসা, তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে সেবা প্রদান করতে হয় এবং তার বিনিময়ে আমরা অর্থ বা আয় উপার্জন করতে পারি। যেহেতু এখানে গাড়ি মেরামত করা হয়েছে, অর্থাৎ আমরা সেবা প্রদান করছি, আমাদের থেকে আমরা এখন 80,000 টাকা আয় করতে পারলাম। এতে যদি ব্যবসায় আয় হয়, তাহলে আয় হচ্ছে মালিকানা সত্ত্বের উপাদান। যেহেতু মালিকানা সত্ত্বের উপাদান এবং আয় করলে আয়ের পরিমাণ যদি বৃদ্ধি পায়, তাহলে মালিকানা সত্ত্বের অধিকার বাড়ে, অর্থাৎ মালিকের অধিকার বাড়ে। এবং যেহেতু এটি ব্যবসার জন্য আয়, এই জন্য অপরদিকে নগদ টাকা যেহেতু উপার্জন হয়ে যায়, তাহলে আমরা নগদের ঘরে 80,000 টাকা বাড়িয়ে দেখাবো। চলুন এবার জেনে নেওয়া যাক পরবর্তী লেনদেনটি, যা হচ্ছে জানুয়ারির 26 তারিখে সংগঠিত হয়। অর্থাৎ এই লেনদেনটিতে ছিল ওয়ার্কশপের ভাড়া প্রদান করা হয়, যা হচ্ছে 21,000 টাকা। যেহেতু ভাড়া হচ্ছে ব্যয় হিসাব, আমরা এইভাবে হিসাব করতে পারি, ব্যয় হিসাব, আর ব্যয় হচ্ছে মালিকানা সত্ত্বের উপাদান। যদি ব্যবসায় ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পায়, তখন মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পেয়ে থাকে। এবং যেহেতু ব্যবসা থেকে ভাড়াটা প্রদান করা হয়, অর্থাৎ নগদে প্রদান করা হয়ে থাকে অথবা ব্যাংক বা চেকের মাধ্যমে প্রদান করা হয়ে থাকে, তবুও আমাদের এখানে যেহেতু কিছু বলা নেই, তাহলে আমরা নগদ ধরে নিব। যেহেতু নগদে প্রদান করা হয়ে থাকে, তাহলে নগদের পরিমাণও কমে যায়। যেহেতু 21,000 টাকা ভাড়া প্রদান করা হয়েছে, এই জন্য মালিকানা সত্ত্বের পরিমাণ আমরা 21,000 টাকা কমিয়ে দেখাবো। এবং যেহেতু নগদে প্রদান করা হয়েছে, এই জন্য হচ্ছে কি আমরা নগদ থেকে 21,000 টাকা কমিয়ে দেখাবো। চলো দেখা যাক। চলুন এবার পরবর্তী লেনদেনটি রয়েছে জানুয়ারির 28 তারিখ, যেখানে বলা হয়েছে প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন প্রদান, যা হচ্ছে 25,000 টাকা। যেহেতু বেতনও একটি ব্যয়ের উপাদান, এই জন্য আমরা বলতে পারি ব্যয় বৃদ্ধি পেলে সাধারণত মালিকানা সত্ত্ব কমে থাকে। যেমনটি আমরা পূর্ববর্তী লেনদেনটিতে দেখেছিলাম যে ভাড়া প্রদান করেছিল, ভাড়া হচ্ছে কি ব্যয়, এই জন্য হচ্ছে কি আমরা মালিকানা সত্ত্বের অধিকার কমিয়ে দেখাচ্ছিলাম। এবং যেহেতু প্রদান করা হয়েছে নগদের দ্বারা, এই জন্য নগদের পরিমাণ আমরা কমিয়ে দেখেছিলাম। এখানে যেহেতু বেতন প্রদান করা হয়েছে, বেতন হচ্ছে একটি ব্যয়, যেহেতু বেতন হচ্ছে ব্যয়, অর্থাৎ ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, তাহলে আবার আমরা মালিকানা সত্ত্বের পরিমাণ কমিয়ে দেখাবো। এবং যেহেতু এই বেতনগুলো নগদের দ্বারা প্রদান করা হয়েছে, এই জন্য হচ্ছে কি আমরা নগদের পরিমাণটাকেও কমিয়ে দেখাবো। চলুন এবার জেনে নেওয়া যাক জানুয়ারির 30 তারিখে যেই লেনদেনটুকু। মালিক গাড়ি মেরামত করিয়েছে 15,000 টাকা দিয়ে। এই জহির ওয়ার্কশপটা হচ্ছে, আমি আগেই বলেছিলাম, একটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, অর্থাৎ তার পণ্যটি হচ্ছে সেবা। আর এই পণ্য যদি আমরা বলে থাকি, তাহলে আমরা এইগুলোকে আমরা ধরি ক্রয় হিসাবে, অর্থাৎ ব্যয়টাকে আমরা বৃদ্ধি হিসেবে বিবেচনা করে ধরে থাকি। যেহেতু মালিক নিজেই তার পণ্য উত্তোলন করেছে, অর্থাৎ সেবাটুকু নিজেই নিয়েছে যা তার পণ্য, এই ক্ষেত্রে আমরা আগের বার যখন পণ্যটাকে আমরা বলি, তখন হচ্ছে কি মালিকানা সত্ত্বতে কমিয়ে দেখায়। যেহেতু নিজেই তা উত্তোলন করে ফেলেছে, অর্থাৎ ক্রয়ের পরিমাণ হ্রাস করে ফেলেছে, অর্থাৎ ব্যয়টাও কমে গেছে। আর ব্যয় কমে গেলে মালিকানা সত্ত্বের পরিমাণ বেড়ে যায়। আর যদি ব্যয় পরিমাণ বেড়ে যায়, তখন মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যায়। যেহেতু নিজেই তার পণ্য উত্তোলন করেছে, এই ক্ষেত্রে এখন আমরা ব্যয়টাকে কমিয়ে দেখাবো আর মালিকানা সত্ত্বটা যোগ করে দেখাবো। এবং যেহেতু তিনি পণ্য উত্তোলন করেছে, উত্তোলন করলে মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস করে, অর্থাৎ
একই দিকে প্রভাবিত করবে। যেমন সুইট লার্নার্স, আমি এই ভিডিওটি করার আগে আরেকটি ভিডিও করেছিলাম যেখানে আমি দেখিয়েছিলাম যে হিসাব সমীকরণটি রয়েছে অর্থাৎ a = l + ওই রয়েছে, এটাকে দুইভাবে পরিবর্তন হয় এবং বা প্রভাবিত হতে পারে, যার একটি হচ্ছে নিট বা গুণগত পরিবর্তন। এইগুলো আপনারা যদি এই লেনদেনটি ক্লাস, আমি এখানে আমার যেই সম্পদের মধ্যে যে নগদের যেই অ্যামাউন্টগুলো ছিল ওগুলোকে আমি উদ্বৃত্তর যেই ছকটা রয়েছে ওখানে লিখে ফেলেছি এবং একইভাবে প্রত্যেকটি সম্পদ এবং মালিকানা সত্ত্বের অ্যামাউন্টগুলো ঠিক জায়গায় লিখে ফেলেছি এবং আমাদের যেই হিসাব সমীকরণটি রয়েছে অর্থাৎ a = l + ওই যেটা রয়েছে, এল এবং ওই এর পরিমাণগুলো আমি যোগ করে মোট অ্যামাউন্টের ছকে নামিয়ে ফেলছি এবং একইভাবে সম্পদেরগুলো নামিয়ে ফেলছি। এখানে দেখা যাচ্ছে যে সম্পদের পরিমাণ হচ্ছে কি 5,34,000 টাকা এবং দায় এবং মালিকানা সত্ত্বের পরিমাণ 5,34,000 টাকা। যেহেতু দুটোই আমাদের সমান এবং আমাদের হিসাব সমীকরণে যে শর্তটি রয়েছে যে সম্পদ হবে দায় এবং মালিকানা সত্ত্বের সমান, অর্থাৎ এই সত্যতা হচ্ছে কি আমরা যাচাই করতে পেরেছি সঠিকভাবে এবং আমাদের অঙ্কটি বা ম্যাথটি হচ্ছে কি বিবরণী ছকের সঠিক হয়েছে। থ্যাংক ইউ।